গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। 12ই জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কি আছে চলো দেখে নিই। প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তো তোমরা সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই প্রশ্নগুলো নোট করে রাখবে। তো প্রথম প্রশ্ন চলো শুরু করি, দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। বলছে পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট ঐতিহ্য সম্পর্কিত গ্লোবাল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে? পাণ্ডুলিপি কি? যে প্রাচীন সমস্ত লেখালেখি, সেটা সাহিত্য হতে পারে, সেটা ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থাদি যাই হোক, সেগুলোকে কাঠ বা অন্য কোনো বস্তুর উপরে লিখে সংরক্ষণ করা হয় বা লেখা হয়, সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। আর শিলার উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে শিলালিপি। আর এমনি কাঠ বা অন্য ফলকের উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে পাণ্ডুলিপি। তো এই পাণ্ডুলিপিগুলো ঐতিহ্য সম্পর্কিত গ্লোবাল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। দেখো কি বলেছে, 11 থেকে 13 সেপ্টেম্বর নিউ দিল্লির ভারত মণ্ডপম অডিটোরিয়ামে আন্তর্জাতিক ম্যানুস্ক্রিপ্ট ঐতিহ্য কনফারেন্স অনুষ্ঠিত হবে। মিনিস্ট্রি অফ কালচার এটার আয়োজন করবে। থিম কি? রিক্লেমিং ইন্ডিয়াস নলেজ লেগেসি থ্রু ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ। এটা হচ্ছে থিম এই প্রোগ্রামটা। ভারতের প্রায় 1 কোটির বেশি ম্যানুস্ক্রিপ্টকে রক্ষা করার জন্য তাকে ডিজিটাল ভাবে রক্ষা করা যাবে। মানে এই ম্যানুস্ক্রিপ্টগুলোকে সংরক্ষণ করা এবং তাকে ডিজিটালি কিভাবে সংরক্ষণ করা হয় সেই সব ব্যবস্থা করা হবে এই কনফারেন্সে। এই কনফারেন্সে ভারত এবং বিদেশ থেকে প্রায় 500-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবে। একটা জিনিস তোমরা এক্সট্রা লিখে রাখো, এই 11 তারিখে এটা কেন শুরু হবে? বলছে 1893 সালে এই 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম সম্মেলনে গিয়ে ভারতীয় ধর্মের, সনাতনী ধর্ম সম্পর্কে ভাষণ দিয়েছিল। সেই দিনটাকে মাথায় রেখে এই 11ই সেপ্টেম্বর এই বিষয়টা চালু করা হবে। বিষয়টা বলতে এই ম্যানুস্ক্রিপ্ট ঐতিহ্য কনফারেন্সটা আয়োজন করা হবে এই তারিখে। দেখো এইটা হচ্ছে পাণ্ডুলিপি, একটা কাঠের ফলক যেখানে কিছু ছবি আঁকা আছে এবং কিছু লেখা আছে। তো এইগুলো হচ্ছে পাণ্ডুলিপি। তো এরকম পাণ্ডুলিপিগুলোকে সংরক্ষণ করা হবে কিভাবে, সেই সব নিয়ে এই কনফারেন্সে আলোচনা হবে। ম্যানুস্ক্রিপ্ট রক্ষার জন্য 2025 সালে জ্ঞান ভারত মিশন লঞ্চ করা হয়েছিল। জ্ঞান ভারত মিশনটা কি? দেখো 2025 সালে মিনিস্ট্রি অফ কালচার দ্বারা এটা শুরু করা হয় 19 জুন 2025। এটার দ্বারা হয়েছিল যে এইসব ম্যানুস্ক্রিপ্টগুলো কিভাবে রক্ষা করা যায় তার একটা ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছিল জ্ঞান ভারত মিশনের মাধ্যমে। এছাড়া এর আগে আর একটা মিশন ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন। জ্ঞান ভারত মিশনের আগে এটা 2003 সালে চালু করা হয়েছিল, মিনিস্ট্রি অফ কালচার দ্বারাই হয়েছিল। 32টি ম্যানুস্ক্রিপ্ট, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে ম্যানুস্ক্রিপ্ট কভারেজ করা ম্যানুস্ক্রিপ্ট কনভার্সন সেন্টার তৈরি করা হয়েছিল এই মিশনের মাধ্যমে, ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশনের মাধ্যমে 32টি কনভার্সন মিশন সেন্টার। পরের প্রশ্ন, সেকেন্ড প্রশ্নটা দেখো, বলছে সর্বশেষ ফিফা র্যাঙ্কিং এ ভারতীয় পুরুষ দলের স্থান কত? দেখো প্রতি মাসেই তো ফিফা র্যাঙ্কিং বের হয়, যেমন এটা হচ্ছে সর্বশেষ বলতে জুলাই মাসের র্যাঙ্কিং। তো জুলাই মাসের র্যাঙ্কিং হচ্ছে 133তম, এবং এটা বেশি ইম্পর্টেন্ট কেন? এর কারণটা হচ্ছে, দেখো ফিফা মেন্স ফুটবল র্যাঙ্কিং এ ভারতের স্থান হল 133তম, যা গত 9 ইয়ার 9 বছরের সব থেকে খারাপ র্যাঙ্কিং। এর আগে 2016 সালে 135 হয়েছিল। এটা এই যেহেতু এই 9 বছরের মধ্যে সব থেকে খারাপ, তো সম্প্রতি সব থেকে খারাপ র্যাঙ্কিং এটাই বলা যেতে পারে। 131তম হয়েছে। ভারতের সব থেকে ভালো র্যাঙ্ক হয়েছিল 94, সেটা হয়েছিল 1996 সালে। সব থেকে কম র্যাঙ্ক হয়েছিল 94। দেখো ফিফা যেটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন ফাউন্ডেশন হচ্ছে 1904 সালে, ফাউন্ডার হচ্ছে রবার্ট গিউরিন, হেডকোয়ার্টার জুরিক সুইজারল্যান্ডে। বর্তমানের প্রেসিডেন্ট হচ্ছে গানিন ইনফেনশন। তো এইটা হচ্ছে ফিফার লোগো। পরের প্রশ্ন দেখো, শ্রাবণী মেলা প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় বলতে কোন রাজ্যে? এটা দেখো কোন রাজ্যে, এটা হচ্ছে দেওঘর, ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয় শ্রাবণী মেলা। আমরা নামটা থেকে বুঝতে পারছি শ্রাবণ মাসে হয়, তাই এর নাম শ্রাবণী মেলা।
দেখো এটা সম্পর্কে একটু দেখে নিই। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বেজনাথ ধাম একটা ধাম আছে, সেটা হচ্ছে বেজনাথ ধাম। এখানে এই মেলাটা আয়োজন করা হয়। এটি একটি হিন্দু উৎসব যে জুলাই আগস্ট মাসে প্রধানত শ্রাবণ মাসকে কেন্দ্র করে চলে। এটা শ্রাবণ মাস কেন? শ্রাবণ মাসটা আমরা জানি ভগবান শিবকে উৎসর্গ করা এই মেলাটা হয়। ভগবান শিবকে উৎসর্গ করলে এই মেলাটা উৎপন্ন হয়। দেখো সারা ভারতবর্ষে কাওয়ার যাত্রা, কাওয়ান যেটাকে বল কাওয়ার, যেটাকে আমরা কি বলবো, যারা তারকেশ্বর সম্পর্কে বাঙালিরা আমরা সবাই জানি, তারকেশ্বরে যেমন আমরা জল নিয়ে যাই শিব ঠাকুরের মাথায় জল দিতে, সেরকম যে যাত্রাটা হয় সেটাকে কাওয়াড় উৎসব বলে সারা ভারতবর্ষে, ভারতব্যাপী। তো প্রায় 4 লাখ পুণ্যার্থী এখানে আসে। ঝাড়খণ্ডের সুলতানগঞ্জ এলাকার আজিবিনাথ ধাম থেকে 105 কিমি রাস্তা পার করে বেজনাথ মন্দিরে শ্রদ্ধালুরা উপস্থিত হয়। দেখো আমরা যদি তারকেশ্বরের ধামের সঙ্গে এটা তুলনা, আমরা সাধারণত সবাই কি নিমাই তীর্থের ঘাট থেকে জল ভরি এবং সেখান থেকে তারকেশ্বর পর্যন্ত হেঁটে যাই। এটাও সেই রকম। আমাদের প্রায় তারকেশ্বর নিমাই তীর্থের ঘাট থেকে তারকেশ্বর প্রায় 47 কিলোমিটার মতন হয়। তো যেটা এই যে আজিবিনাথ ধাম থেকে 105 কিলোমিটার বেজনাথ ধাম এই পর্যন্ত উপস্থিত হয় এবং শিব ঠাকুরের মাথায় জল ঢালে, শিবের আরাধনা করে শ্রদ্ধালুরা। এটা হচ্ছে শ্রাবণী উৎসব। দেখো এই যে আছে এই ধামটা সবাই আমরা বুঝতেই পারছি। তো পরের প্রশ্ন দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট উৎসবগুলো যেগুলো হয়, সারহুল, এটা ঝাড়খণ্ডের খুবই একটা উল্লেখযোগ্য উৎসব। কারণ ঝাড়খণ্ডে আমরা জানি একটা বড় সংখ্যায় জনজাতি উপজাতিরা বাস করে। উপজাতিদের মধ্যে এই সারহুল উৎসবটা খুবই প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত শাল গাছের পুজো করে এই উৎসবে, সারহুল উৎসব। এছাড়া কারাম যাওয়া, টুসু পারাব, কারাম উৎসব, রোহিণী, টুসু এই সমস্তগুলো ঝাড়খণ্ডে পালন করা হয়ে থাকে উৎসবগুলো। দেখো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, রাজ্যপাল সন্তোষ গ্যাংওয়ার, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের বিধানসভার সিট হচ্ছে 81টা, 81। রাজ্যসভার সিট হচ্ছে 6টি এবং লোকসভার সিট হচ্ছে 14টি। দেখো পরের প্রশ্ন, ক্যাট বন্ড যা সম্প্রতি খবর আছে, এটা কি? ক্যাট বন্ড এটা কি? বলছে এ ফাইনাল ইয়ার ইনস্ট্রুমেন্ট ডিজাইন টু রাইজ মানি ইন কেস অফ ন্যাচারাল ডিজাস্টার। এটা হচ্ছে এ ফাইনাল ইয়ার ইনস্ট্রুমেন্ট ডিজাইন, একটা ইনস্ট্রুমেন্ট ডিজাইন করা হচ্ছে যেটা মানি রাইজ করে, সংরক্ষণ করে ইন কেস অফ ন্যাচারাল ডিজাস্টারের সময় মানি, টাকার কিভাবে আরোহণ করা যায় বা টাকা কিভাবে সংগ্রহ করা যায় তার জন্য এই বন্ডটা তৈরি করা হয়েছে। বিষয়টা একটু আমি তোমাদের বলে দিই। ক্যাট বন্ড, যার পুরো নাম হচ্ছে ক্যাটাস্ট্রফি বন্ড, যেটা প্রাকৃতিক বিপর্যয়ের সময় ব্যবহার করা হয়। বিভিন্ন এটি এক ধরনের বন্ড যা বিভিন্ন দেশের গভর্নমেন্ট জানে। দেখো বিষয়টা হচ্ছে এই বন্ডটা আমাদের যে কোনো দেশের সরকার একটা বন্ড জারি করলো, সেই বন্ডটা সাধারণ মানুষ কিনলো, কেনার পরে সেই বন্ডটা প্রচুর হাই ইন্টারেস্ট, বন্ডের ইন্টারেস্ট রেট হাই হয়, খুব ইন্টারেস্টে লাভ হয়। কিন্তু এর একটা সমস্যা কি, রিস্ক আছে। কারণ যদি সেই সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় আসে, তখন কিন্তু এই বন্ডের টাকাটা ফেরত দেওয়া হবে না, এই বন্ডটা ডুবে যাবে এবং এই বন্ডের টাকাটা সেই প্রাকৃতিক বিপর্যয়ে গভর্নমেন্ট ব্যবহার করবে। কিন্তু যদি এই প্রাকৃতিক বিপর্যয় না আসে, তাহলে এই বন্ডে খুব হাই রেটে ইন্টারেস্ট পাওয়া যাবে। এতে লাভ কি? গভর্নমেন্টের লাভ, গভর্নমেন্টের সহজেই তারা টাকাটা পেয়ে যাবে গভর্নমেন্ট, এবং মানুষের লাভ কি? যদি বিপর্যয় না আসে তাহলে খুব হাই রেট অফ ইন্টারেস্টে তারা লাভটা পেতে পারে এই ক্যাট বন্ডের মাধ্যমে। ঠিক আছে? তো দেখো এই যে ক্যাটাস্ট্রফি বন্ড, যেটাকে ক্যাট বন্ড বলা হয়, এ হাই ইয়াল্ড ডেবিট ইনস্ট্রুমেন্ট ডিজাইন টু রাইজ মানি ফর ইন্স্যুরেন্স কোম্পানি ইন দ্য ইভেন্ট অফ আর ন্যাচারাল ডিজাস্টার। যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হলে এই বন্ডটা টাকা সংগ্রহে গভর্নমেন্টকে সাহায্য করবে। পরের প্রশ্ন বলছে ইউপিআই ব্যবস্থা চালুকারী প্রথম আফ্রিকি দেশ কোনটি হলো? এটি হলো নামিবিয়া। দেখো আমরা জানি সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী
আফ্রিকার সফরে আছে, বিভিন্ন দেশে যাচ্ছে, এবং আমরা কালকেও পড়েছি নামিবিয়ার সর্বোচ্চ সম্মান যেটা প্রধানমন্ত্রী লাভ করেছে নামিবিয়ার রাষ্ট্রপতি এর কাছ থেকে। তো এই তখন নামিবিয়ার সাথে বেশ কয়েকটা এগ্রিমেন্ট হয়েছে ভারতবর্ষে, যার মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে ইউপিআই ব্যবস্থা চালু করা। আফ্রিকার প্রথম দেশ হিসেবে নামিবিয়া এই ইউপিআই ব্যবস্থা চালু করবে। সেই নিয়ে দেখো, নামিবিয়া ইউপিআই ব্যবহার করে প্রথম দেশ। এবার ইউপিআইটি কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি চালু করেছে 2016 সালে 11ই এপ্রিল। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনটা কি? বলছে এটি একটি ভারতীয় পাবলিক সেক্টর কোম্পানি যা আরবিআই আর ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন দ্বারা শুরু করা হয় 19 ডিসেম্বর 2018 সালে। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। তো ইউপিআই আমরা সকলেই মোটামুটি ইউপিআই এর সঙ্গে কম বেশি পরিচিত, কারণ ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার আমরা করে থাকি। বিভিন্ন যে সমস্ত অ্যাপ, ফোনপে, গুগল পে, এছাড়া বিভিন্ন যে কোনো প্রচুর পরিমাণে এখন ইউপিআই অ্যাপ আছে যেগুলোর সাহায্যে আমরা টাকা ট্রান্সফার করে থাকি। তো সেটাই আফ্রিকাতে প্রথম চালু হবে নামিবিয়ার মাধ্যমে। দেখো ইউপিআই, এটার ইউপিআই এর লোগো আমরা সকলেই চিনি এই লোগোটাকে। দেখো, পরের প্রশ্ন, কোন রাজ্য গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? দেখো, আমরা সকলে জানি গণেশ উৎসব সকলের সব থেকে বেশি পালন করা হয় কোন রাজ্যে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। সব থেকে বেশি পালন করা হয় মহারাষ্ট্রে। তো 10ই জুলাই 2025 মহারাষ্ট্র সরকার গণেশ উৎসবকে অফিসিয়ালি রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করলো। দেখো, এর আগেও তো গণেশ উৎসব হতো, তাহলে রাজ্য উৎসব ঘোষণা করার লাভটা কি? বলছে রাজ্য উৎসব ঘোষণা করলে গভর্নমেন্ট অফিসিয়ালি পলিসি গঠন করতে, এছাড়া বাজেটের মাধ্যমে গণেশ উৎসবের জন্য খরচ নির্ধারণ করতে পারবে রাজ্য উৎসবের জন্য। তো এর জন্য গণেশ উৎসবকে গভর্নমেন্ট অফিসিয়াল উৎসব হিসাবে ঘোষণা করলো, রাজ্য উৎসব হিসাবে। দেখো, গণেশ উৎসব এরকম হয়, গণেশ ঠাকুরের, এটা আমরা সকলেই কম বেশি এর সঙ্গে পরিচিত। মহারাষ্ট্রে হয় এটা। পরের প্রশ্ন, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটি প্রোগ্রাম তালাশ লঞ্চ করেছে। এটি কোন সংস্থার সহযোগিতায় হয়েছে? সংস্থা বলতে একটা আন্তর্জাতিক সংস্থা, যেটা হচ্ছে ইউনিসেফ ইন্ডিয়া। ইউনিসেফ একটা আন্তর্জাতিক সংস্থা, তার ইন্ডিয়ার যে শাখা, তার সাথে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া একটি প্রোগ্রাম লঞ্চ করে তালাশ। এর কারণটা কি? তালাশ শব্দটা সম্বন্ধে আমরা কি বুঝি? যে কোনো কিছু খোঁজা। খোঁজা বলতে এটি যেহেতু মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর দ্বারা হয়েছে, অতএব এটি জনজাতির উপরেই কিছু একটা হবে, আমরা বুঝতেই পারছি। তো জনজাতি সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা যথেষ্ট ট্যালেন্টেড, যাদের মধ্যে বিভিন্ন সম্ভাবনাগুলো আছে, সেগুলোকে খুঁজে বের করা এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা। ভারতীয় একলব্য স্কুল যেখানে জনজাতি ছাত্ররা পড়াশোনা করে, তাদের শিক্ষার উন্নতির জন্য এই প্রোগ্রামটি চালু করেছে, এবং এই সমস্ত ছাত্রদের মধ্য থেকে ট্যালেন্টে এবং সম্ভাবনাপূর্ণ ছাত্রদেরকে খুঁজে বের করে তাদেরকে আর্থিক এবং সামাজিক এবং শিক্ষাগত সাহায্য করা হচ্ছে এই তালাশ প্রোগ্রামের মেন উদ্দেশ্য। তালাশ এডুকেশন সোসাইটি, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস, NESTS, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর আন্ডারে এটি কাজ করে, এবং ইউনিসেফের যৌথ প্রচেষ্টায় প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে। দেখো, এই যে একলব্য স্কুলগুলো, এই যে আমাদের একটা থিম, এর থেকে আমরা বুঝতে পারি এটা একলব্য স্কুল। তো একলব্য স্কুলে যে সমস্ত ট্রাইবাল শিশুরা বা স্টুডেন্টরা পড়াশোনা করে, সেখান থেকেই এই প্রোগ্রামটা চলবে। মানে এদের মধ্যে থেকেই এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদেরকে সিলেক্ট করা হবে, তাদের হবি, তাদের সম্ভাবনা কোথায় কি আছে, সেগুলোকে আরো যাতে বের করা যায় সে ব্যবস্থা করা হবে। পরের প্রশ্ন, ভরসা নামক ইনিশিয়েটিভ কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি লঞ্চ করেছে? এটি লঞ্চ করেছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের পুলিশ এটি লঞ্চ করেছে। এর মাধ্যমে কি করতে চাইছে জম্মু কাশ্মীর পুলিশ? এটি শুরু করেছে এর মাধ্যমে আন্ডার রিপোর্টিং কম করার জন্য। আন্ডার রিপোর্টিং মানে কি? দেখো, আজকে যতই আমরা আধুনিক হই না কেন, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের কিন্তু একটা ভয় ভীতি কাজ করে, যে পুলিশের কাছে যাওয়া যাবে না, পুলিশ এরকম হ্যারাসমেন্ট করবে, পুলিশ ওরকম এই করবে তাই করবে। তো এটার থেকে মানুষকে সচেতন করার জন্য, বা এটা যে না হয়, আন্ডার রেটিং মানে যে
এর জন্য এই মানুষের পুলিশের প্রতি যে ভয়, এর জন্য কি হয়, বিভিন্ন ধরনের ক্রাইম হয়ে যায় কিন্তু মানুষ তাও পুলিশের কাছে যায় না। তো এই বিষয়টাকে আন্ডার রেটিং বলা হয়। তো এই বিষয়টা কমানোর জন্য, যাতে বিভিন্ন ধরনের ক্রাইম হলে মানুষ পুলিশের প্রতি ভয় না পেয়ে পুলিশের কাছে গিয়ে সেই ক্রাইমের ইনফরমেশনটা বলে, তার সঙ্গে অভিযোগ করে, সেটাকে আন্ডার রেটিং বলা হচ্ছে। তো এটা করার জন্য এই ইনিশিয়েটিভটি চালু করা হয়েছে, এবং মহিলাদের অধিকার সম্পর্কে অবগত করার জন্য, মহিলাদের কি কি অধিকার আছে, তাছাড়া সাইবার ক্রাইম, মহিলাদের সাইবার ক্রাইম কিভাবে বন্ধ করা যায় সেই সমস্ত সম্পর্কে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিষয়টা চালু করা হয়েছে। ৯৫ জন মহিলা পুলিশকে ট্রেনিং দেওয়া হবে, যারা মহিলাদের সমস্ত অভিযোগ আছে তা সমাধানে সহযোগিতা করে। দেখো, মহিলাদের বিভিন্ন অভিযোগ আছে, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, যেগুলো মহিলারা পুলিশ থানায় গিয়ে বলতে পারে না। তো এই ইনিশিয়েটিভের মাধ্যমে মহিলারা সেটা পারবে, ভরসা ইনিশিয়েটিভের মধ্যে। দেখো, এই যে আছে ডিস্ট্রিক্ট পুলিশ আহ, রাম রামবান, জম্মু কাশ্মীরের একটা ডিস্ট্রিক্ট, সেখানে ভরসার এই যে ভরসার লোগো, পুলিশ একজন আছেন, অফিসার এসআই, তিনি কি, যাই হোক, এটা আমরা এর থেকে বুঝতে পারছি যে পুলিশের একটা উদ্যোগ। শুটিং শুটিং ওয়ার্ল্ড কাপ ওকে, 2027 হোস্ট করবে কোন দেশ? এটা করবে ইন্ডিয়া, মানে ভারত। দেখো, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে 2027 আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2000 এবং 2028 আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ভারতে অনুষ্ঠিত হবে। এটা অনুষ্ঠিত হবে কোথায়? দিল্লিতে। ইন্টারন্যাশনাল শুটিং কম্পিটিশন সিরিজ সারা বছর চলে, যেটা সারা বছর বলতে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চলে, এবং একটা শেষে গিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। একটা ২ বছরের মতন সময়সীমা ধরে এটা হয়। যেমন এটা 2025 সালে যেটা হবে, সেটা 2024 সালে শুরু হয়েছে এবং 25 সালে শেষ হবে। 2024 সালে ফাইনালটা হবে দোহা, কাতারে, এবং 2026-27 যেটা হবে সেটা হবে দিল্লিতে। এই যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন দ্বারা আয়োজন করা হয়, এটি শুরু হয়েছিল 1986 সালে। দেখো, ইন্ডিয়া টু হোস্ট অল ইভেন্ট শুটিং ওয়ার্ল্ড কাপ 2027 জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ইন 2028। তো পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এটা হয় 11ই জুলাই। এবছরের থিমটা দেখো, এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট এ ফ্যামিলিজ দেই ওয়ান্ট টু এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। একটি ন্যায্য ও আশাবাদী পৃথিবীতে পছন্দের পরিবার গড়ে তুলতে তরুণদের ক্ষমতায়ন, এটা ছিল এবছরের থিম। তো ইন্টারন্যাশনাল পপুলেশন ডে 11ই জুলাই। তো দেখো, এই ছিল আজকের 10টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা ভিডিওটা ঠিকঠাক করে দেখো এবং সঙ্গে থাকো চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।